বঙ্গবন্ধুর সমালোচনা করেন, জাতির জনক বঙ্গবন্ধুর সমালোচনা করেন। তো এটা ওইটা উনি গোপালগঞ্জে দাঁড়িয়ে করতে চাইবেন। আচ্ছা, আর গোপালগঞ্জে মানুষ তাদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাবে। ভাই, এটা বাস্তবতা না যে ঢাকা শহরের পরিস্থিতি আর গোপালগঞ্জের পরিস্থিতি এক না। আপনি যতই আনন্দের সঙ্গে এবং খুব সফটলি আপনি যতই যেভাবে বলেন না কেন, আপনি হয়তো মানে একটা পার্টি নিষিদ্ধ করে দিয়েছেন, মানে একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে দিয়েছেন, এবং আপনি একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছেন। তার মানে এই না আপনি নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে মানুষের মন থেকে, হৃদয় থেকে পার্টিটা ভ্যানিশ হয়ে গেছে। এটা হওয়া সম্ভব না। সম্ভব না এই কারণে, যখন একটা স্বৈরাচারী সরকার এই ধরনের ঘোষণা দেয়, সেটাও মানুষ ভয়েও ভ্যানিশ করে না। জামাতকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, জামাত কি ভ্যানিশ হয়ে গেছিল মানুষের হৃদয় থেকে? হয়নি কিন্তু। তো এটাও সেরকম হবে না। এবং এই পার্টিটার যে মূল নেতা, পার্টিটার মানে গঠনের পর থেকে আমি বলবো, সেই সমস্ত নেতৃত্ব কিন্তু গোপালগঞ্জ জেলা থেকে। গোপালগঞ্জ জেলার মানুষের হৃদয় আপনি বলতে চাচ্ছেন সবাই এখন আওয়ামী বিরোধী হয়ে গেছে। ওখানে এই এনসিপির যে লোকগুলো বিভিন্ন মিটিংয়ে যায়, যে ঠিক আছে আমি মানলাম যে গত 17 বছর শেখ হাসিনা এই দেশে একটা স্বৈরাচারী শাসন কায়েম করেছিল, তারা আপনি সমালোচনা করেন, কিন্তু তারা যেভাবে অযাচিতভাবে, যেভাবে অপ্রয়োজনীয়, এটা প্রাসঙ্গিক না তবুও করছেন, তারা এটা জানে। তারা জানে না তা না, তারা জানে। তারা জেনে শুনে করছে, কারণ এটা কেওয়াজ বাজানোর মূল লক্ষ্য। এবং তারা যে কারণে গিয়েছে তাদের উদ্দেশ্যটা তো ফুলফিল হয়েছে। মারামারি হয়েছে, গোলাগুলি হয়েছে, 3-4 জন দেখলাম আহত হয়েছে, গুলি খাইছে, কেউ মারা গেছে কিনা আমি জানি না। ওখানকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। ওখানে 144 ধারা জারি হয়েছে তো। তো এগুলি কোনটাকে আপনি স্বাভাবিক বলবেন? স্বাভাবিক না। এখন যদি এসে কেউ বলে যে গোপালগঞ্জে যে সমস্ত ঘটনা ঘটছে, তারপরে কি আপনি বলবেন নির্বাচনের অনুকূল পরিবেশ আছে? আপনি কি বলবেন? না, নাই। এই যে জবাবটা আপনার কাছ থেকে নাই পাওয়া, এইটাই ছিল মূল উদ্দেশ্য। আচ্ছা, নির্বাচনের পরিবেশ এখন নাই। দেখেন না গোপালগঞ্জে কি হচ্ছে। আমি যখন ইলেকশন দিব, তখন কি আমার গোপালগঞ্জে ইলেকশন দিতে হবে না? ওখানেও তো ইলেকশন দিব। ওখানে এনসিপির মতো এরকম একটা মহান দল কোনো প্রার্থী দিতে পারবে না, এটা কি হইল না তো? অতএব এনে বলে না যে লেভেল প্লেইং ফিল্ড নাই, অন্তত গোপালগঞ্জ তো নাই। তো এটা তো একটা এক্সকিউজ হিসেবে অসাধারণ, এবং এইটাই ক্রিয়েট করা ছিল উদ্দেশ্য বলে আমি মনে করি। আপনি বলতেছেন সাজানো বলছি না তো, তাহলে এটা হলো কি আপনার প্রি প্ল্যান্ড সাজানো এক জিনিস, এটা আর কি জিনিস। মানে তারা জানতো এই ঘটনাগুলো ঘটবে, মানে যে ঘটনাগুলো ঘটেছে এটা এনসিপি ঘটায় নাই, কিন্তু পরিকল্পিত বলছেন। আমি বলছি যে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত, এইভাবে যে উস্কানি দেওয়া হয়েছে, মানে ওখানে যাওয়াটাই উস্কানি। কিন্তু এই মুহূর্তে ওখানে যাওয়ার মতো বাস্তবতা তাদের ছিল না। যাওয়ার আগে তারা যে সমস্ত কথা কাহিনী বিভিন্ন জেলায় করেছে, বিভিন্ন জায়গায় বলেছে, তারা তো ওখানে যে এটাই বলবে। তো এই বলাটা স্বাভাবিকভাবে আমি মনে করি যে তারপরে যদি রাষ্ট্র, যদি সরকার যদি আগের থেকে পূর্ব পরিকল্পনা করে ওখানে ওরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতো, তারা তো তাও করেনি। দেখি আশরাফ কায়সার কি বলেন। দেখুন, গোপালগঞ্জ একটা সেন্সিটিভ এরিয়া, এবং আমরা গত বছরের 5ই আগস্টের পরে গোপালগঞ্জে কিন্তু এর আগে সহিংসতা হতে দেখেছি, সেনাবাহিনীর উপরে আক্রমণ হতে দেখেছি। সেনাবাহিনী তো এনসিপি না, সেনাবাহিনীর গাড়ি পোড়াতে দেখেছি। তখন যেইভাবে গোপালগঞ্জকে ডিল করার উচিত ছিল সেটা করা হয়নি। আমরা নরম হয়েছি বা প্রশাসন নরম হয়েছে। এখন 1971 সালের মিরপুর আর 2024 সালের গোপালগঞ্জ আমার কাছে এক। মিরপুর স্বাধীন হয়েছিল 3 মাস পরে। এখন বাংলাদেশে সরকারের পরিবর্তন হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় নিয়েছেন। পরবর্তীতে ছাত্ররা কি আন্দোলন করছে, কি রাজনীতি করছে, এটার সমালোচনা আমরা করতেই পারি, কিন্তু এটি তো সত্যি যে আমরা একটা ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়েছি। গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? কাজেই গোপালগঞ্জও তো মুক্ত হওয়ার কথা, কিন্তু যেই স্পর্শকাতর রাজনৈতিক পরিবেশ সেখানে আছে, সেই কারণে গোপালগঞ্জে আমরা প্রতিবাদ হতে দেখেছি, গোপালগঞ্জে সহিংসতা হতে দেখেছি। এবং কোনো একটা গোষ্ঠী যদি মনে করে যে বাংলাদেশের অন্য সব জেলায় আমি যেতে পারলে কেন গোপালগঞ্জ যেতে পারবো না, সেই অধিকার তো তার আছে। এখন এটি অনুমেয় ছিল যে গোপালগঞ্জে প্রতিরোধ তৈরি হতে পারে, সহিংসতা হতে পারে, পুলিশের উপর আক্রমণ হতে পারে, এনসিপির জনসভার উপরে আক্রমণ হতে পারে, এটি অনুমেয় ছিল। তো তার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি কেন? ধরেন এনসিপি তো একটা রাজনৈতিক দল, অন্য আরও 4টি রাজনৈতিক দলের মতো। এখানে প্রশাসন কোথায়? এখানে পুলিশ কোথায়? এখানে আমরা সরকারের অবস্থান কোথায়? এখন আমি গোপালগঞ্জে চাইলে মিটিং করতে পারবো না, আমাকে মেনে নিতে হবে যেটা অনাদিকাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার জেলা হয়ে থাকবে। আরেকটা জিনিস আপনি মনে রাখবেন, গোপালগঞ্জ কিন্তু রাজনীতিতে একটি ঘৃণারও নাম।
16 বছরে গোপালগঞ্জের নামে বাংলাদেশে যে অত্যাচার হয়েছে, যেইভাবে পদ পদবি বন্টন করা হয়েছে, আমাদের কালো অর্থনীতিতে তার প্রভাব বিস্তার হয়েছে, এই যে বেনজির থেকে শুরু করে, মানুষের ঘৃণার বহিঃপ্রকাশিত হতে হবে। আপনি যদি গোপালগঞ্জের মানুষের ইমোশন দেখেন, আবার উল্টো দিকে যেই বাংলাদেশের 63টি জেলা আছে সেই মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ সে কী করে করবে, এটিও কিন্তু মানতে হবে। আমি কিন্তু বলছি না যে একটা মুখোমুখি সংঘাতের আয়োজন করতে হবে, কিন্তু গোপালগঞ্জকে আপনার যেভাবে 16 বছরে নার্চার করা হয়েছিল, সেই জায়গা থেকে একটি বিশেষ জেলার মর্যাদা থেকে তাকে তো স্বাভাবিক মর্যাদা আসতে হবে। এখন আমরা পুলিশে দেখেছি যে গোপালগঞ্জের নামে কি করে পদ পদবি হয়েছে, আমরা প্রশাসনে দেখেছি, আমরা সরকারের ভেতরে দেখেছি, রাজনৈতিক দল আওয়ামী লীগের মধ্যে তো দেখেছি। এখন এনসিপির নেতাদের অনেকের হঠকারী বক্তব্য আছে, অনেকের ইররেলেভেন্ট বক্তব্য আছে, কিন্তু তাদের তো রাইট আছে বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে জনসভা করার। এখন তাদেরও প্রস্তুতি নেওয়া উচিত ছিল, এই অর্থে যে আমি বলছি না যে তারাও সশস্ত্র হয়ে যাবে, কিন্তু প্রশাসনকে নিয়ে, পুলিশকে নিয়ে, প্রোটেকশন নিয়ে, যেহেতু আমরা অনুমান করেছি যে ওখানে আওয়ামী লীগ সমর্থক, তাদের অনেকে নিশ্চয়ই হৃদয় থেকে আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের অপকর্মেরও অংশীদার কিন্তু ওখানে অনেক। আপনি যদি গোপালগঞ্জের গত 16 বছরের ফিরিস্তি দেখেন, সেইখানে যে পরিমাণ লভ্যাংশ বিতরণ করা হয়েছে অপশাসনের, সেই ভুক্তভোগীরা এবং সেই বেনিফিশিয়ারিরাও তো ওখানে আছেন। কাজেই এটি মেনে সেখান থেকে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা উচিত। আমার মনে হয় টুডে অর টুমরো, এই যে আমরা একসময় বগুড়ার কথা শুনতাম, এখন গোপালগঞ্জের কথা শুনছি, আগামীতে হয়তো বা এই সরকারের আমলে চট্টগ্রামের কথা শুনি, এটি অত্যন্ত ক্ষুদ্র মানসিকতার, কিন্তু এটিকে একটি সমতার ভিত্তিতে ইকুয়াল লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে আপনাকে আনতেই হবে। মাসুদ যেটা বলছেন যে এই ঘটনাটা মনে হচ্ছে পরিকল্পিত, তার যুক্তি হচ্ছে যে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য এটা একটা কৌশল। আপনি কি তাই মনে করেন? দেখুন, আমরা খুব পরিষ্কার বুঝতে পারছি যে নির্বাচনটি যেন সঠিক সময় না হয়, তার জন্য অনেকেই চেষ্টা করছেন, এবং নতুন দল যারা করেছেন তারা এখনও সংগঠন গুছাতে পারেননি। তাদের জন্য বেনিফিশিয়ারি হবে যদি আপনি ইলেকশনটা পেছাতে পারেন। অনেক কিছু কিন্তু পরিকল্পনা করে পক্ষে যায় না। এই যে তবে শুধুমাত্র শোনেন, গোপালগঞ্জ এত মার্কামারা, গোপালগঞ্জে সহিংসতা হয়েছে বলে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিতে হবে, এটি ধোপে টিকবে না। গোপালগঞ্জ 16 বছরেও মার্কামারা ছিল, এখনও মার্কামারা। আমার যেটি ভয় হচ্ছে, আমি আওয়ামী লীগের অনেক সমর্থককে দেখলাম গোপালগঞ্জ ইস্যুতে বিএনপির জনসভায় যেই ডিবি পুলিশরা গুলি করত, তাদের ছবি দিয়ে দেখাচ্ছে যে এটি আজকে গোপালগঞ্জে ঘটেছে, যিনি শেখ হাসিনার প্রেস সেক্রেটারি ছিলেন, ডেপুটি প্রেস সেক্রেটারি। এরকম আমি আপনার এখানে আসার আগে অসংখ্য ছবি দেখে আসলাম, যেগুলো মিথ্যাচার, যেগুলো অতীতে বিরোধী দলের উপরে করা হয়েছে। কাজেই আপনি যে একবার বলছেন যে এই অংশের কেউ কেউ নির্বাচন প্রলম্বিত করতে চাচ্ছে, এটি ট্রু। কেউ অপেক্ষা করছিল গোপালগঞ্জে একটি সহিংসতা হোক, সেটি অ্যাম্প্লিফাই করে, ম্যাগনিফাই করে যেন সারা দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করা যায়। এর মধ্যে কি কোনো তৃতীয় পক্ষের হাত আছে? দেখুন, আমরা গত কয়েকটি সহিংসতাতেই অনেকেই তৃতীয় পক্ষের ছায়া দেখতে পাচ্ছি। পুরান ঢাকাতে মিটফোর্ডের ঘটনাটা আপনাকে বলি, ওখানে যে চাঁদাবাজি হয়েছে, ওখানে যে এই যে যাকে মারা হয়েছে, তার সাথে যারা তাকে মেরেছে তারা তো তার ব্যবসায়িক অংশীদার। এখন কে যুব দল, কে বিএনপি, এটি আমরা আইনের হাতে ছেড়ে দিতে চাই, কিন্তু 48 ঘন্টা পরে এই ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, আপনি যদি ভিডিওর কোয়ালিটি দেখেন, এটি অনেকেই মনে করছে যে এটি যেভাবে ছড়ানো হচ্ছে, একটি দল বিএনপি, আমি বিএনপির চাঁদাবাজি, দখলদারিত্ব, মাস্তানি, গুন্ডামি সব কিছুরই বিরোধিতা করি, সমালোচনা করি। তাই বলে কি বিএনপি শুধুমাত্র মিটফোর্ডের জন্যই পরিচিত হবে বাংলাদেশে? সেটি তো না। কাজেই আমি মনে করছি ঘোলা পানি তৈরি হয়েছে। এখন নন স্টেট অ্যাক্টররা বাংলাদেশে অনেক রোল প্লে করতে পারে। তার মধ্যে আপনার ভরকেন্দ্র তৈরি হয়েছে 4টি। একটি ইউনূস সরকারের ভরকেন্দ্র, একটি সেনাবাহিনী, একটি হচ্ছে নন স্টেট অ্যাক্টরদের, আরেকটি হচ্ছে রাজনৈতিক দলের। এখন কোন ভরকেন্দ্রের দিকে কখন বাতাস প্রবাহিত হয় এটি বোঝা খুব মুশকিল। অনেক ধন্যবাদ মাসুদ। জি, অনেকগুলো পয়েন্টস মানে হাজির করেছেন। আপনার কাছে কি আপনি কি মনে করেন যে আসলে পুরো জিনিসটা যেভাবে আপনি বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিভিন্ন কারণে এটাকে সাজানো হয়েছে, বা যেভাবেই হোক সাজানো হয়েছে, যদিও আপনি বলেন নাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে রাজনীতি যেটা আপনি উল্লেখ করেছেন যে 16ই জুলাই কেন গোপালগঞ্জেই যেতে হবে, আর কেন রাজনৈতিক সহিংসতা হবে, এই সংঘাত হবে, এইটার পিছনে কি কোনো কারণ আছে? না, কারণ আমি আগেও বলেছি, জিনিসটা দেখেন, এই দেশটা পুরোটাই আমার, পুরোটাই তো আমার, অবশ্যই। কিন্তু তারপরেও কি আমি
এখানে যেভাবে মনে করেন একটা ফ্যামিলি নিয়ে আমি গাজীপুরে যেতে পারি, আমি কি সেভাবে বান্দরবান অথবা খাগড়াছড়িতে যাই? পুরোটাই তো আমার, সব জায়গায় তো আমার। তাহলে ওখানে আবার বিজেপির ক্যাম্প, আর্মি ক্যাম্প করছেন কেন আপনি? এই দেশের সব রাস্তায় আমার, আমি কি বৃষ্টির দিনে আর অন্য সময় একইভাবে বের হই? বেরতে হই না। কিন্তু এই কিছু কিছু তো নিরাপত্তা আপনাকে ব্যবস্থা নিতেই হবে। এখন আমি তো মনে করি যে গোপালগঞ্জের কি পরিস্থিতি এটা যে কেউ জানে, যে কেউ জানে। এক একটা এলাকা বলি না, রংপুরে যে আপনার জাতীয় পার্টির বাড়ি ভাঙা আরম্ভ করছেন জিএম কাদের। এখন জিএম কাদেরকে ঢাকা শহরে তাদের কেন্দ্রীয় অফিস পুরাই যা যতটা সহজ, রংপুরে যায় কিন্তু একটা মোটরসাইকেল আগুন দেওয়া অতটা সহজ না। দিছিল তো মোটরসাইকেল আগুন, বলো না কেন? ওটা কি বিএনপি অফিসে, জাতীয় পার্টির সেন্ট্রাল অফিসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তা তো নয়। জায়গা ভেদে ওইখানে কাজ করে না, ব্যাকফায়ার করছে। তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে আপনি এটা কেন করতেছেন। আপনি এখনই এই কাজটা আপনি 2 দিন পরে করেন, আপনি সারা দেশে করতেছেন, করেন আস্তে আস্তে। আমরা তো কোনো না করি নাই। মানুষের মধ্যে আপনাদের একটা মানে আপনার জোয়ার যদি তৈরি হয় ভালো। আমরা তো সবসময় বলি একটা তৃতীয় শক্তি আসুক। আমি তো পার্সোনালি এই পার্টিটা ভালো করুক, এটা আমি চাই, কারণ আমরা তো একটা বিকল্প খুঁজতেছি। দেখলাম তো অনেকগুলি দল এখন ট্র্যাডিশনাল পলিটিক্সের বাইরে একটা আসুক। এখন ওনারা যেন প্রাণপণে মাঠে নামছেন যে কীভাবে ট্র্যাডিশনালের পলিটিক্যাল পার্টির মতো হওয়া যায়। যাই হোক, এটা ওনাদের ব্যাপার। কিন্তু ওনারা যে আজকে এই দিনটাকে বেছে নিয়েছেন গোপালগঞ্জে যাওয়ার জন্য, এটা গোপালগঞ্জের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য নয়, এটা সেই মহৎ উদ্দেশ্য ছিল না। এই ক্ষেত্রে হলো প্রশাসন কি করলো? প্রশাসনের ভূমিকা খুব খারাপ। কেন খারাপ? প্রশাসন এটা অদ্ভুত। আমাদের দেশে বর্তমান যে প্রশাসনটা, এটা একটা অদ্ভুত প্রশাসন। এরা করে কি, চুপচাপ বসে খেলা দেখে। কিছু একটা ঘটার পর তারা একটা বিবৃতি দিয়ে আসেন। একবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি আছেন উনি একটা বিবৃতি দিবেন, রাত্রে 3টার সময় দিতে পারেন, 3:30টাও দিতে পারেন, কোনো ঠিক নাই। ওরা যখন ঘুম ভাঙবে উনি দিবেন একটা, দিয়ে কিছু কথাবার্তা বলবেন। এতে কোনো লাভ যে হয় না এটা উনিও জানেন, আমরাও জানি, সবাই জানি, তাই না? এখন ওনারা দেখেন, আপনি দেখেন যে কথাটা নাকি আশরাফ কাছে বললেন যে বুধবারে ঘটছে মিটফোটের ঘটনা, হয়েছে কবে শুরু হয়েছে? শুক্রবারে। কেন? যদি এই ভিডিওটা যদি ভাইরাল না হতো তাহলে তো এটাও ঢাকা পড়ে যেত, এটাও নাকি জানতো না হয়তো বা, অথবা মামলা কিন্তু হয়েছে আগের দিনই, কিন্তু মামলা নিয়ে তো যারা বাদী তারা তো আপত্তি করতেছে যে আমরা তো এদের নাম দিয়েছিলাম, ওই নামগুলি কই গেল। তাহলে মানে গভর্নমেন্টের কি ভূমিকাটা লক্ষ্য করেন। এখন তারা এগুলো হইতে দেয় এবং তারপরে কি হয়, কিছু মিছিল হয়, কিছু পলিটিক্স হয়, সেই মিছিল আবার গভর্নমেন্টের বিরুদ্ধে কেউ স্লোগান দেয় না, স্লোগান দেয় আরেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে। এটা কি তাই হওয়ার কথা ছিল? স্লোগান তো পৃথিবীর গভর্নমেন্টের বিরুদ্ধে। গভর্নমেন্ট পারতেছে না কেন? দেশে একটা সরকার তো আছে। আমি নিরাপত্তা চাইবো কার কাছে? বিএনপির কাছে? আমি তো গভর্নমেন্টের কাছে চাইবো যে আপনি আমাকে এই নিরাপত্তা দেন। তার বিরুদ্ধে কোনো স্লোগান হচ্ছে না। এই যে জিনিসটা, এই জিনিসটা আমি মনে করি গভর্নমেন্ট এনজয় করে। এনজয় করে কেন? ওই যে বললাম না, কিছু লোক আছে নির্বাচনটা চায় যত দেরিতে হয়, এবং যারা চায় তাদের তালিকায় আমাদের এই সরকার একদম প্রথম সারিতে আছেন, হয়তো 1 নম্বরে আছেন, প্রকাশ করেন না। আর প্রকাশ করেন জামাত এবং এনসিপি, ইসলামী আন্দোলন, এরা প্রকাশ করে। আর গভর্নমেন্ট প্রকাশ করে না, কিন্তু প্রকাশ করার মতো বাস্তবতা তৈরি করে। একদম সিম্পল না। কিন্তু তাহলে আমাদের প্রিয় মাতৃভূমি কোন দিকে যাচ্ছে? আমাদের প্রিয় মাতৃভূমি থমকে আছে, আসলে থমকে আছে, একদম থমকে আছে। এর যাওয়ারও জায়গা নাই। আচ্ছা, এটা এত যাওয়া আশা করছে মাতৃভূমি, একবার সামনের দিকে যায়, পিছন দিকে যায়, এখন আর যাবো না। এখন তোরা যা করার কর, তারপরে দেখি কি হয়। বলেন আমরা কি চাইছিলাম? তাইলে তো একেবারেই থেমে যাবে। থেমে গেছি আমরা। আমরা কি কোথা থেকে যাচ্ছি? এই সরকার আজকে 1 বছর হয়ে গেছে। 1 বছর, 1 বছরের মধ্যে কি কোনো, আপনি শুনেন, গভর্নমেন্ট হবে ভিশনারি, তাই হওয়া উচিত। তাই হওয়া উচিত না? তারা তো একটা ভীষণ থাকবে। এই গভর্নমেন্ট ভীষণটা কি বলেন তো? ইলেকশন এদের ভীষণ না, তাহলে তো বলতো যে অমুক দিন ইলেকশন করবো। এদের কিছুই নাই, এরা জাস্ট টাইম পাস করতেছে। মানে এইরকম নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট আমি আমার জীবনে দেখি নাই। মানে তারা কি বলতে চায়, কি মিন করে, এটাই বুঝি না। দেখেন, ট্রাম্পের পাল্টা শুল্কের কারণে আপনার উপর 35% ট্যারিফ যুক্ত হইল। তারপরে এই গভর্নমেন্টের কোনো একজন মন্ত্রী, কোনো একজন উপদেষ্টা, কোনো একজন সরকারি কর্মকর্তা, কোনো একজন স্পোক্স পার্সনের মুখে শুনছেন যে তারা টেনশনে আছে? তারা নাকি এখানেও ভালো কিছু দেখে।
কেউ কেউ বলে এখানে অনেকে ভালো কিছু আছে বলতেছে, যতক্ষণ বলা যায় বলতেছে। বাণিজ্য উপদেষ্টা আসলে তার সাথে এমন এমন শর্ত দিয়েছে যেটা বলা যাবে না। কেন? এটা কি নন ডিসক্লোজার কিছু নেই? তুমি গেছো দেশে রইয়া, এটা আবার এখানে কি দেশের মানুষ তুমি জানাবে না? ডিসক্লোজার নিয়েই তো তারা বলছেন যে এমন কিছু হচ্ছে বা হবে যেটা কেউ জানতে পারবে না। ভাই বড় বড় ডায়লগ মারতে না করেন। একই 1 তারিখে, অগাস্টের 1 তারিখ কিন্তু বেশি দূর না। অগাস্টের 1 তারিখ তো দেখবো আপনি কি করতে পারছেন। এই সমস্ত কথা বলা মূর্খতা, আমি মনে করি কিছুই করতে পারবে না। প্রবলেম হলো প্রবলেম অন্য জায়গায়। ডক্টর ইউনূসের কাছে যে চিঠিটা লিখছে ট্রাম্প, ওই চিঠি সবার কাছে লিখছে হয়তো বা, ওই চিঠির শেষ দিকে দেখে একটা কথা বলা আছে যে এই ট্যারিফ পুনর্বিবেচনা করা যেতে পারে, বাড়ানো যেতে পারে, কমানো যেতে পারে, সব কিছুই নির্ভর করছে তোমার রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের উপর। ভাই কথা তো সিম্পল। তার মানে যখন ভিয়েতনামকে 20% দেয় তখন বোঝা যায় ভিয়েতনামের সাথে তাদের সম্পর্কটা কি। যখন বাংলাদেশকে 35% দেয় তখন বোঝা যায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক 35%-এর সম্পর্ক। ব্রাজিলকে দিয়েছে 50%। কেন? যে তার প্রিয়জনকে কেন বিচারের আওতায় আনছে বর্তমান সরকার, অতএব 50%। পার্সোনাল রিলেশন। ডক্টর ইউনূস ফোন করে না ট্রাম্পকে, ফোন উনি তো সবাইকে ফোন করতে পারে। উনি তো এত বড় ব্যক্তিত্ব, আমরা মনে করছিলাম উনি তো হলো আমেরিকা আমাদের একদম কোলে তুলে রাখবে, তাই ফোন করে না কেন? কারণ উনিও জানে ওনার ফোন ওই পর্যন্ত যাবে না, তুলবে ওনাকে, করে না কেন? এত বড় পার্সোনালিটি। তাহলে তো হতাশাজনক চিত্র আশরাফ কায়সার। দেখুন, আমাদের 5ই অগাস্ট পর্যন্ত একটা অদ্ভুত বাস্তবতা ছিল। সেই বাস্তবতা আমরা উতরে গেছি 5ই অগাস্টে শেখ হাসিনার পলায়নের পরে। এখন আমরা একটা নতুন বাস্তবতার মধ্যে পড়েছি, একটা দিশাহীন সময়। এবং এখানে সরকারটাকে মতলববাজ সরকার বললেও আপনার কম বলা হবে। কেন? সরকারটাকে কি আপনার গোপন রাখার জন্য সরকার? এই সরকারের ক্লিয়ার কাট ম্যান্ডেট হচ্ছে আপনি 2-4টি মৌলিক সংস্কার করে নির্বাচন দিয়ে বিদায় হবেন। সরকারের প্রথম কথা, যারা উপদেষ্টা হয়েছেন তাদের দক্ষতা যোগ্যতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে। আর সরকারের মতলব কি, এটা প্রতিদিন মানুষ রাস্তায় আলাপ করে। কারণ তার আচার আচরণে, তাদের কথায়, তাদের কাজে আপনি ধরতেই পারবেন না তারা আসলে কি চাচ্ছেন। এই যে ইলেকশন নিয়ে যদি লন্ডন বৈঠক আমরা গণায় ধরে থাকি, তারপরে বিএনপি খুশি, যৌথ বিবৃতি দেওয়া হলো, আমরা বললাম রাজনীতিতে একটা নতুন উত্তরণ হলো, সরকার এবং রাজনৈতিক দল যৌথভাবে বিবৃতি দেয়। পরের 2 মাসে আপনার তার কোনো ফলো আপ নাই। পরের 2 মাসে আবার হয়ে গেল যে বিএনপি একটা চাঁদাবাজ দল, আর চাঁদাবাজের সাথে আমরা থাকবো না, এনসিপি থেকে নতুন কথা শুরু হলো যে মানে দখলদার গেছে, চাঁদাবাজকেও বের করতে হবে। মানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি একটা সাধারণ নাগরিকের দৃষ্টিতে দেখেন, তার হতাশার কোনো শেষ নাই মতি ভাই। কারণ সে হাসিনার মতো একটা মানে আমি বলবো যে একটা মানে বাজে শাসন, যেখানে অলিগার্করা তৈরি হয়েছিল, যেখানে গুটিকয় মানুষ আমাদের চোখের সামনে ফুলে ফেঁপে উঠেছিল, শেখ পরিবার সহ, সেইটি দেখে সে মনে করেছিল সে একটু শান্তি পাবে। একটা সরকার হয়েছে যার উপদেষ্টারা কারা নির্বাচিত করেছেন কেউ জানে না, তারাও বলেন না। আর একজন বলেছেন তার কাছে নাকি অনেকে লবিং করেছেন উপদেষ্টা হওয়ার জন্য, নাম বলেন না, কারণ জানে করে যাতে করে গুলিটি অনেক দিকে যেতে পারে। কারণ উনি নিজে কি করে উপদেষ্টা হয়েছেন ওইটা কিন্তু বলেন নাই। ওনার কাছে নাকি অনেকে তদবির করে। যাই হোক, এখন তারপরে আমরা মেনে নিতাম যদি আপনি এই যে আপনি যে আজকে গোপালগঞ্জ নিয়ে আলাপ করলেন, আপনার মূল দায়িত্ব তো সরকারের, আপনার পুলিশ মোটামুটি জোড়াতালি দিয়ে হলেও সোজা হয়েছে। গোপালগঞ্জ সুপার সেন্সিটিভ, এটা তো আপনাদের বলার অপেক্ষা রাখে না। আপনি যদি একটি জেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি 64টি জেলায় কি করে করবেন? কাজেই সরকারকে আমরা নির্লিপ্ত দেখলাম গোপালগঞ্জে। আমি সকাল থেকে পুরো গোপালগঞ্জের যতটা তথ্য নেওয়া, লাইভ দেখা সব দেখেছি। এই পুলিশ ঘটনাস্থল থেকে সরে গেছে এবং তাদেরকে যে সংখ্যায় আমি দেখলাম, এটি একটি পাড়া মহল্লার জনসভায় পুলিশ থাকে যে সেরকম। এটা কি তারাও কি চেয়েছেন যে মুখোমুখি সংঘর্ষ হোক, কোনো একটা সহিংসতা হোক, যেটি দিয়ে যেই পক্ষ পারে তার বেনিফিট নেবে? কাজেই সরকারের মতলব বোঝা খুব কঠিন হয়ে যাচ্ছে। এখন আপনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন যে কোন ডিরেকশনে যাচ্ছে রাষ্ট্র, যেটি আপনি বললেন, কোনো ডিরেকশনেই যাচ্ছে না, নির্বাচনের ডিরেকশনে যাচ্ছে না, সংস্কারের ডিরেকশনেও যাচ্ছে না। মাসুদ, আপনার কাছে আসি। এইমাত্র আশরাফ কায়সার বললেন যে এই সরকার কিছুই করতে চায় না, এমনকি যে সংস্কারের কথা বলছে এটার ব্যাপারেও তারা সিরিয়াস না। সিরিয়াস না তো? আপনি দেখেন সংস্কার নামে কি হচ্ছে? প্রতিদিন সকালবেলা
এই পলিটিক্যাল পার্টির নেতারা একটা খোয়ারের মধ্যে ঢুকে নিয়ে কিছুক্ষণ মানে খায়, বিস্কুট খায়, চা বিস্কুট খায়, খেয়ে নিয়ে বাইরে বলে যে এইটার ক্ষেত্রে ঐক্যমত্য হয়েছে, এটার মধ্যে আংশিক ঐক্যমত্য হয়েছে, এটা নিয়ে আমরা আরো আলোচনা করবো। চলছে আলোচনা, আজকে 14-15 দিন হয়ে গেছে কিন্তু নিয়মিত একটা ইস্যু নিয়ে 14-15 দিন একটা দেশের সবগুলো পলিটিক্যাল পার্টি মহা আনন্দে যাচ্ছে, বসছে, আলাপ করছে। কার সঙ্গে আলাপ করতেছে? কতগুলি বিদেশির সঙ্গে। 6 জন তো এই মেম্বার, 6 জন এখন। 6 জনের মধ্যে কে? 6 জনের মধ্যে বদির আলম মজুমদার, আলী রিয়াজ, তারপরে কামাল আহমেদ, এরা সব হলো একদম পুরা বিদেশি নাগরিক। যে মডারেটর মনির হায়দার, সেও বিদেশি নাগরিক। আপনি বলেন কেউ কোনো একটা পলিটিক্যাল পার্টি এতটুকু মেরুদণ্ড নাই যে জিজ্ঞাসা করে যে আপনারা তো বিদেশি নাগরিক, আপনারা এখানে আসছেন করতে, আপনি কি ওই দেশের নাগরিকত্বটা ত্যাগ করে আসছেন? এইটুকু জিজ্ঞাসা করে হেডম কোনো পলিটিক্যাল পার্টির নাই। এই পার্টিগুলো আমাদের দেশের ভাগ্য উন্নয়ন করবে। জিজ্ঞাসা করতে পারে একবার, আপনারা যেখানে আমাদের করতে আসছেন, আপনি যখন আমেরিকার সিটিজেনশিপ দিচ্ছেন, আপনি তো শপথ করছেন যে আপনি আমেরিকার স্বার্থ সমুন্নত রাখবেন। এই যে কাজটা আপনি করতেছেন, আপনি কি আমেরিকার স্বার্থ সমুন্নত রাখতেছেন নাকি আমার দেশের স্বার্থ সমুন্নত রাখতেছেন? এই দেশের একজন পলিটিক্যাল পার্টি হিসেবে কষ্টটা করতে পারি না। কেউ করছে এই পর্যন্ত? কেউ করছে? কতগুলি মেরুদণ্ডহীন লোক মিটিং করে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন ইউজলেস এক্সারসাইজ? একদম ইউজলেস। আপনি কি মনে হয়, আমি ধরে নেন হাইপোথেটিক্যালি, আপনি ধরেন বিএনপি আগামী ক্ষমতা আসলাম, ধরলাম হাইপোথেটিক্যালি বিএনপি সংস্কার নিয়ে 31 দফা আছে না? আচ্ছা, এরা যেদিন সংস্কার আলোচনা শুরু করলো অথবা সংস্কার কমিশনগুলি গঠন করলো, 6টা কমিশন গঠন করলো, যেদিন ওই দিন তো বিএনপি পারতো, যেহেতু সরকার একটা সংস্কার কমিশন করেছে, তাহলে আমাদের 31 দফা আপাতত স্থগিত, ওখানে আমি আর কোনো শ্রম বিনিয়োগ করবো না, দেখি এরা কি করে। বিএনপিতে করছে? করে নাই। বিএনপি তারপরে আরো জোরে সরে তার 31 দফা নিয়ে মাঠ পর্যায়ে গেছে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, এটা নিয়ে রীতিমতো পাঠচক্র হয়েছে। জেলা পর্যায়ে পাঠচক্রগুলিতে তারেক রহমান সাহেব নিজে অংশ নিছেন। তার মানে কি, তারা এটা আরো সিরিয়াসলি নিছেন। যত লোক বিএনপির 31 দফাকে জানে, তার 100 ভাগের 1 ভাগ লোক এই সংস্কার নিয়ে আগ্রহ নাই, তারা জানে না। তো যখন বিএনপি ক্ষমতা আসবে, তারা বলবে যে কাজে আমি এত শ্রম বিনিয়োগ করলাম, এত সময় বিনিয়োগ করলাম, এবং যেটাকে আমি ভালো বলে মনে করি, তারাও তো অনেকবার কিন্তু চেঞ্জ করছে, চেঞ্জ করে কিন্তু একটা জায়গায় আসছে। তার আগে কিন্তু 31 দফা ছিল না, এটা অনেক চেঞ্জ হয়েছে কিন্তু। তো তারা যেটা করতেছে, তো এখন তারা কি মেনে নিবে? বলবে ঠিক আছে আপনারা করছেন, সুন্দর আছে, কোনো সমস্যা নাই। এখন তো আবার জাদুঘরে এক্সটেনশন করতেছেন শুনলাম একটা, ওই বড় জাদুঘর আছে, ওইটার মধ্যে নিয়ে এই সংস্কারে 7000 পৃষ্ঠা রেখে দেন। আমাদের 31 দফা আছে, 7000 পৃষ্ঠা বানাইছে একটা, কি বলবো আমি, মহাভারত বানাইছে। না, এখন প্রশ্নটা হলো আশরাফ কায়সার, ব্যাপারটা হচ্ছে যে সংস্কারও হলো না, সময়ও চলে গেল 1 বছর। একটা এই অনেকেই মানুষই প্রশ্ন করছে যে এই সরকারের আসলে মেয়াদ কতদিন? অনির্দিষ্টকাল। এটা কি কোথাও লেখা আছে? না, এটা কিন্তু সত্যি। কেননা যখন নিয়োগ হয়েছিল, এই প্রশ্নটি তখন তোলা উচিত ছিল যে সরকারটি কি করে গঠিত হলো এবং তাদের মেয়াদ কতদিন। দেখুন, এরা সবাই এনজিও চালায়, সবাই টার্মস অফ রেফারেন্স জানে, এনজিও কালচারে এটা খুব ইম্পর্টেন্ট। অথবা আপনার ইম্প্যাক্ট রিপোর্ট দিতে হয়। আপনি যদি এনজিও কালচারেও তাদেরকে ধরতেন, তাহলেও তারা বাধ্য হতো বলতে এটা কত দিনের প্রজেক্ট, কত টার্মস অফ রেফারেন্স কি, ইম্প্যাক্ট রিপোর্টটা কে দিবে, কত তারিখে দিবে, এই প্রশ্নগুলো তখন করা হয়নি। এখন আপনি যে সংস্কারের আলোচনা এখন দেখছেন গত কয়েক মাস, উনি তো বললো 14 দিন, এটা তো দ্বিতীয় ধাপ বোধ হয়। আর তার আগে আপনি খেয়াল করেন, ইটস বিন 7 মান্থস। আচ্ছা, অত্যন্ত নন প্র্যাকটিক্যাল সংস্কার আলোচনা। এই যে লোকগুলো যে বসে থাকে, শোনেন, 3-4টা রাজনৈতিক দল ছাড়া এদেশের রাজনীতিতে কারো কোনো ভ্যালু আছে? 36টা দল প্রতিদিন সকালে যায়, 36টা দলের জন্য বড় করে সোফা বিন্যাস করা হয়েছে। এতে জাতীয় অর্থের ক্ষতি, সময়ের ক্ষতি এবং বিস্কিটের খরচও রাষ্ট্রের থেকেই তো নেওয়া হচ্ছে। এখন কোনো দল আছে যে আপনি ফরেন সার্ভিস একাডেমিতে ডেকেছেন, সংসদ ভবনে ডেকেছেন, এইটিও তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এখন বাংলাদেশকে আসলে ওই অবস্থা, লাইভ টেলিকাস্ট হচ্ছে, আবার শেষে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন। হ্যাঁ, মোদি ভাই বলতেছে আপনার কথা লাইভ টেলিকাস্ট হচ্ছে। ও আচ্ছা, সেটা আমি ওইটা বলি না, ও না, সংস্কার। এটা মতি ভাই, একটা জিনিস হচ্ছে যে কাজ করার ভঙ্গি আর লোক দেখানো ভঙ্গি কিন্তু আলাদা। এই সংস্কারের ভঙ্গি শেষে একটা অশ্বডিম্ব ছাড়া
আপনি হয়তো কিছুই নাও পেতে পারেন। দেখুন, আমরা 2007-08-এর কথা বারবার বলতাম 5ই অগাস্টের পরে, যে এই সরকারটি যেন 7-8-এর সরকারের মতো না হয়, যারা রীতিমতো পালিয়ে গেছিল আওয়ামী লীগের সাথে সমঝোতা করে, নির্বাচনে আওয়ামী লীগ আসবে এই সমঝোতা করে। এই সরকারটিও আপনাকে অত্যন্ত শুরুর থেকে আশাবাদী করেছে, আপনার এক্সপেকটেশন বেড়েছে, আপনার মনে হয়েছে সত্যিকার অর্থে দেশ বদলে যাবে। এখন আমরা দেখব যে আমরা কি পেলাম। পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, কেননা এখানে এই যে কালকে আলী রিয়াজ বলছে যে সংস্কার কমিশন ব্যর্থ হলে নাকি আমরা সবাই ব্যর্থ, এটা কি ধরনের কথা? না, দোষটা আপনি রাজনীতিবিদদের বেচা গাড়ি চাপাবেন কেন? না, এটা তো হইতে পারে না। আপনি যদি মডারেট করার সিদ্ধান্ত নেন যেভাবে আপনি নিয়েছেন, আপনি তো পুরো সঞ্চালনা করছেন, আমরা কখন কথা বলবো, কি বিষয়ে বলবো, ওনাকে পুরো দায়িত্ব নিতে হবে। আমাদের কালচারে কি সমস্যা জানেন? অন্যের দিকে পয়েন্ট আউট করা খুব সহজ, নিজের সমালোচনা কঠিন। সুরঞ্জিতের গানিতে 71 লাখ টাকা পাওয়া গেছিল, উনি বললেন রাজনীতি দূষিত হয়ে গেছে। উনি বললেন না কিন্তু যে আমি দুর্নীতি করেছি। তার মানে হচ্ছে আলী রিয়াজের কথাতে আমার মনে হলো রাজনীতিবিদরা দায়ী হবেন সংস্কার যদি না হতে পারে। তাহলে আপনি কি মডারেট করলেন? আলী রিয়াজের জায়গায় অন্য কেউ থাকলে নিশ্চয়ই বেটার করতে পারতো। আমাদের তো এই প্রশ্ন তুলতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি 10-12টি সংস্কার ছাড়া আমাদের রাষ্ট্রর পরিবর্তিত রাষ্ট্র চালানোর জন্য কোনো সংস্কার দরকার নেই। এই যে 192টি 196টি, এগুলো তো আসলে যোগ বিয়োগের অঙ্ক। আপনি কি এক্সেল শিট দিয়ে একটি দেশকে চেঞ্জ করতে পারবেন? আর পশ্চিমা অনেক কিছু আছে আমাদের সাথে মানানসই না। কাজেই আমার মনে হয়েছে যে এই সংস্কারের পুরো আলোচনাটা লোক দেখানো, শেষে যেন বলা যায় যে রাজনৈতিক স্টেক হোল্ডাররাই তো চাইলো না দেশের সংস্কারের জন্য। এবার আপনাকে আমি আরেকটা জিনিস বলি, আমরা সবাই বলি না যে ছাত্র শ্রমিক জনতা এই গণ অভ্যুত্থানটি করেছে, কই সংস্কারের আলোচনায় তো সব রাজনৈতিক দল। আপনি ছাত্রদের প্রতিনিধি কোথায়? শ্রমিকদের প্রতিনিধি কোথায়? আপনি নারীদের প্রতিনিধি কোথায়? আমরা খুঁজে খুঁজে কিন্তু 42টা 44টা দল বের করেছি, যেই দলগুলো কেউ 16 বছরে কোনো কিছু করতে পারেনি, দেউলিয়া, সমাজেও তাদের কোনো অবস্থান নাই। তাদের কথায় আমার দেশের সংস্কার হচ্ছে কেন? তাহলে আপনি গণ অভ্যুত্থানের যে শক্তি, আমি কিন্তু এনসিপির কথা বলছি না, আমি বৃহত্তর শক্তির কথা বলছি, তার কোনো রিপ্রেজেন্টেশন তো আপনার সংস্কারে নাই। এই মৌলিক জায়গাটাও কিন্তু তারা ধরতে পারছে না বা ধরার চেষ্টা করেনি। এখন শেষে যেটা হবে যে সবাই মিলে বলবে যে ওই যে পরিবেশ দায়ী, আমাদের কাজ করতে পারলাম না। এখন আমাদের ভয় হচ্ছে শেষে মানুষ যে হতাশ হবে এবং তার যে এক্সপেকটেশন গ্যাপ তৈরি হবে, এটিকে আপনি কি করে ধারণ করবেন? ওনার প্রাইম অবজেক্টিভসটা কি ছিল কার? এই সরকারের। দেখুন, আমরা তো ওই সরকারের প্রাইম অবজেক্টিভ থাকার কথা ছিল, যেহেতু হাসিনা পালিয়ে গেছে, অতএব একটি সরকার গঠন করে রাষ্ট্রকে একটা স্থিতির জায়গায় আনা। সেটিতে তারা চরম ব্যর্থ হয়েছেন। এই যে মব ভায়োলেন্স যে বিভিন্ন জায়গায় হলো, সেখানে তো তাদের কোনো রোল আমরা দেখলাম না। এটি তো হতেই পারে না। আপনি মনে করেন মানুষ হাসিনার প্রতি বিক্ষুব্ধ ছিল, আওয়ামী লীগের অপশাসন থেকে মুক্তি চেয়েছে, তারপরে কি আরেকটি অপশাসনে ঢুকতে চেয়েছে, আরেকটি নৈরাজ্যে, আরেকটি অব্যবস্থাপনায় ঢুকতে চেয়েছে? একদমই না। তাহলে প্রফেসর ইউনূসের সরকারকে তো আমরা কোনো কার্যকর ব্যবস্থাই নিতে দেখলাম না। আপনি দেখেন প্রশাসনে কোনো সংস্কার হয়নি। আরও একটা কথা বলি, অনেক সংস্কার আছে আপনি আলোচনা করবেন। আমি অন্তত 100টি ব্যাপারে আপনাকে বলতে পারি তারা অর্ডিন্যান্স করে ফেলতে পারতেন, যেগুলোতে সব দল একমত হয়েছে, কিন্তু সেই জায়গায় কিন্তু কোনো মনোযোগ নাই। তারা যে কিসের অপেক্ষায় বসে আছে, কোন মহার্ঘ সংস্কারটি তারা করবে এবং জাতিকে উপহার দিবে। অলরেডি তো আপনার বিএনপির মতো দল যেই পরিমাণ জিনিসে একমত হয়েছে, এটা আশারও বাইরে। 70 অনুচ্ছেদে একমত হয়েছে, 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না বা 10 বছর, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আনুপাতিক হারে না ধরলে তারা রাজি। কাজে আপনি মৌলিক জায়গাগুলো মোটামুটি ঠিক হয়েছে। এখন আপনি দেখেন এই যে ইলেকশন কমিশন, তাকে তো আমরা দেখতে চাই ফ্রন্ট লাইনে আসবে এবং নির্বাচন নিয়ে কথা বলবে। কই, লন্ডনের পরে তো তাদেরকে স্বয়ংক্রিয় হতে দেখলাম না। কোনো একটা ইশারা, কোনো একটা আপনার আড়াল করার চেষ্টা আছে পুরো জিনিসটাতে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরে আসলেন বাণিজ্য উপদেষ্টা, তো উনি এসব কথা বলতে পারেন না তো? আমাদের এই যে গার্মেন্টস এবং ওষুধ শিল্প সহ অন্যগুলো ধরলে আমাদের রুটি রুজির প্রশ্ন জড়িত এর সাথে। উনি রাগঢাক করবেন কেন? উনি তো বলবেন যে তারা কি চেয়েছে। আমার যতটুকু ধারণা, ট্যারিফের আলোচনা ট্যারিফে নাই, ট্যারিফের আলোচনা অন্য অনেক কিছুতে ছড়িয়ে গেছে। এইটা তো ভাই নেগোসিয়েশন যারা করে তাদের দক্ষতার উপরে, সে কিভাবে চ্যানেলাইজ করবে। অনেক ধন্যবাদ আপনাকে মাসুদ করিম, মাসুদ কামাল। আপনি আমার বলেন তো, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না? ছিল না। তখনকার পরিস্থিতি আর আজকের পরিস্থিতি কেমন? কোনো পার্থক্য নাই।
এটাই তো ট্র্যাজেডি। আমরা তো এটাই চাই নাই। আমরা তো বলেছিলাম যে 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না। ওই সময় কি হতে পারতো? যে কোনো কিছু ভাঙচুর হতে পারতো, যে কোনো কিছু লুটপাট হতে পারতো, আগুন জ্বালাইতে পারতো, কেউ তো ফেরাইতো না। কিছুই হয়নি। এখনো সেটাই হচ্ছে, এখন তো হচ্ছে, কেউ ফেরাচ্ছে না। তার মানে 8 তারিখে যে ঘটা করে আমরা ডক্টর ইউনূস সাহেবকে এনে দায়িত্ব দিলাম, উনি আসলে কিছুই করতে পারেন নাই। উনি মানে দৃশ্যমান এবং মানুষের মনে আশার সঞ্চার করে এমন কোনো কাজ উনি করতে পারেন নাই, কোনো কাজ না। একটু আগে আপনি একটা প্রশ্ন করছিলেন যে এই সরকারের আসলে প্রধান লক্ষ্যটা কি ছিল? এই সরকারের প্রধান লক্ষ্য কিন্তু আসলে একটাই, সেটা হলো আমি একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা একটা রেগুলার সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করে দেব, আর কিছু না। কিন্তু একদম সিম্পল কাজ। তার সময় তো নাই। হ্যাঁ দিব, এটা তো অনাদিকাল। কবে দিব ওটা তো বলি। আপনি যত দেরিতে দিবেন তত আপনি সম্মান নিয়ে নামতে না পারার মানে আপনার সম্ভাবনা তৈরি করবেন। হিসাব তো এটাই। এই দেশে তো কেউ অনন্তকাল ক্ষমতা ছিল না, বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিদায় হয়েছে। এখন আপনি বিদায় হওয়ার কোন পদ্ধতিটা বেছে নেবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। তাহলে এটা ওনারা সিদ্ধান্ত নেবে যে ওনারা কিভাবে যাবে। বাংলাদেশে আপনি তো অনেকদিন ধরে আপনারা আছেন দেখতেছি, আমরা তত্ত্বাবধায়ক সরকার অনেকগুলি আসছে, এখানে সবগুলি দেখছি। বাংলাদেশে কোনো তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের বিরোধিতা দেখছেন এই পর্যন্ত? এইবার প্রথম দেখা যাচ্ছে, যাচ্ছে তো। তাহলে এটা আপনি কি বলবেন? এখন তো একটা মানে সংকটের মধ্যে আছে দেশ, এতে সন্দেহ নাই। হ্যাঁ, এই সংকট থেকে উত্তরণের পথ কি? উত্তরণের আমি মনে করি উত্তরণের পথ হলো দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে একটা পলিটিক্যাল যারা নাকি নির্বাচনে অংশ নেবে তাদের মধ্যে যারা বিজয়ী হবে তাদের হাতে ক্ষমতাটা দিয়ে ওনাদের চলে যাওয়া। ওই পর্যন্ত যেতে পারবে কিনা এই সরকার? যেতে চাইলে যেতে পারবে। কিভাবে যেতে পারবে? তত্ত্বাবধায়ক গভর্নমেন্টগুলো 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পারে। 3 মাসে পারে, 3 মাসে পারে, 1 বছর তো পারে নাই। এখন ওই যে একটা প্রবাদ আছে না, যে কুজার যদি চিত হয়ে সর ইচ্ছা হয়, আপনি কি করবেন? আপনি ওকে বলবেন যে ভাই তুমি শারীরিক ভাবে এটা করতে পারবে না, কিন্তু ওর তো একটা আকাঙ্ক্ষা কাজ করতে পারে, সেই আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। কয়জন লোক কইছে হাত মিলিয়ে স্যার আপনি 5 বছর, সে বিশ্বাস করছে। এই যে সে মানুষ তার 5 বছর চায়। আবার আমাদের কেউ কেউ কি বলছে আপনি যতদিন বাঁচেন ততদিন, সে আরো বিশ্বাস করছে। তো এখন এটা তো হলো ওনার মানসিক স্ট্যাটাস, ওনার মেন্টাল স্ট্যাটাসের কারণে উনি কি করবেন এটা ওনারা জানেন। তবে উপদেষ্টাদের মধ্যে অনেক এরকম আছেন, তারা মনে করেন যে আমি 2 দিনের বেশি থাকতে পারি, তো 2টা ফাইলে সিগনেচার করে কিছু পাইতে পারি। এরকম মানুষ, এরকম কর্মকাণ্ড এখন চলছে আল্লাহর রহমতে। এটা তো আমরা খবর টর পাচ্ছি যে চলছে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। ওয়েল মাসুদ, আশরাফ কায়সার, আমি যেটি ভয় পাচ্ছি, ধরেন অতীতের যেই কালো শাসনকে আমরা অপছন্দ করতাম, ঘৃণা করতাম, এই সরকারের কর্মকাণ্ডে তাদের ছায়া দেখতে পাচ্ছি। আপনাকে একটা উদাহরণ দিই। গণভবনের জায়গায় জাদুঘর হবে। প্রথম কথা, আমার মতে ওইটাই জাদুঘর করতে হবে সেটা কিন্তু যুক্তিপূর্ণ না। ওইটা আমার কাছে গণভবনটাই থাকার কথা। আমি সেই গণভবনই যেতে চেয়েছিলাম, যেটা অপশাসনের স্মৃতি। আচ্ছা, ধরলাম জাদুঘর হলো, 111 কোটি টাকা বরাদ্দ হতে পারে। আপনি খালি একবার চিন্তা করেন তো এই জাদুঘরের মধ্যে। কারণ আমি কিন্তু আই এম সেন্সিং র্যাট। 24 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 64টা জেলায়। আপনার স্মৃতিস্তম্ভ হবে। আপনি স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে একটা হয়েছে, তার কোয়ালিটিটা একবার দেখতে যাবেন। এবং আমি হাসিনা তার বাবার নামে স্থাপনা এবং প্রকল্প করে যে দুর্নীতিটি বাংলাদেশে করেছেন, আমরা কেন ওই জুলাই শহীদদেরকে নিয়ে আবার একই কাণ্ড করতে যাচ্ছি? 64টা জেলায় শেখ মুজিবের স্থাপত্যগুলো একটার চেয়ে একটা কুৎসিত ছিল, ডিসপ্রপোর্শনেট ছিল। আমি কোনো একটা জেলায় গিয়ে মনে হয়েছে ওই শহরের সবচেয়ে আবর্জনাময় জায়গাটির নাম শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। কাজেই এই একই কাণ্ড করতে চাচ্ছে এরা আসলে আর ওই চেয়ারে বসতে চেয়েছে, ওই ক্ষমতা পেতে চেয়েছে, ওই দুর্নীতির অংশ হতে চেয়েছে, ইন দ্য নেম অফ জুলাই শহীদ। আমার কাছে দুঃখের সাথে আমি বলছি, আমি গত কয়েকদিন থেকে খেয়াল করছি তাদের আচরণ। এবং দেখেন, একটা স্মৃতিস্তম্ভ উদ্বোধন করতে 5 জন উপদেষ্টা যেতে হয়, লোক দেখানো। একটা ফেরি উদ্বোধন করতে 7 জন উপদেষ্টা যেতে হয়। বসিলাতে ড্রেনে কালো পানি দেখতে 3 জন উপদেষ্টা যেতে হয়। রেড কার্পেট। আপনি তো বুঝতেই পারছেন, এদের তার মানে কর্মঘণ্টার কোনো বিন্যাস নাই। তাদের ব্যক্তিগত অনেক অবজেক্টিভ আছে এবং সেখানে তারা বিভিন্ন সময়ে ফুটপাতে দাঁড়ানো অ্যাক্টিভিস্ট ছিলেন,
জীবনের অধিকাংশ সময়, তারা এখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আসছে, সে তার ওই অ্যাক্টিভিজম। আরেকটা দুঃখের সাথে বলি, এরা সবাই ডোনার ফান্ডেড অর্গানাইজেশন চালিয়েছেন। এরা কেউ বাংলাদেশের কোনো এন্টারপ্রেনারের মতো শ্রমিকদেরকে চালাননি, ফ্যাক্টরি চালাননি। এরা সবাই উড়ে এসে জুড়ে বসা মানুষ। ক্ষমতাটাতেও ওইভাবে, আপনি যে 5 তারিখ থেকে 8 তারিখের কথা বললেন, ওনারা উড়ে এসে জুড়ে বসেছে। এদের উপরে তদন্ত হওয়া দরকার, এরা কিভাবে সিলেক্টেড হয়েছে। এবং এখন অনেক বড় বড় কথা বলছে, কারো কারো মতলব তৈরি হয়েছে যে বিএনপি বা অন্য দলকে বাইরে রেখে তাদের শাসনটা প্রলম্বিত করা যায় কিনা। আবার বিএনপিকে যদি আপনি চাঁদাবাজ গুন্ডামির জন্য কালিমা লিপ্ত করতে পারেন, তাহলে বিএনপি মাইনাস হলো। আবার আরেকটা ছাত্র সংগঠন আপনার সাথে আছে, তারা স্বপ্ন দেখছে তারা আপনার হাত ধরে ক্ষমতায় যাবে। কাজেই এত ধরনের ইকুয়েশন করতে গিয়ে আমি এদের পরিণতি 2007-08-এর চেয়েও খারাপ দেখছি। 2007-08-এ তো কোনো রকমে পালিয়ে বাঁচছিল ওই সরকারের লোকগুলো। এরা যে ধরনের অপকর্মের সাথে যুক্ত হয়েছে, কোনো কোনো উপদেষ্টা তার মন্ত্রণালয়ে যে ধরনের কাজ করছেন, এগুলো সব প্রকাশিত হচ্ছে। কাজেই আমার মনে হয় যে আমাদের সেন্সেসে ফেরত আসা দরকার। ওনাদের 11 মাস যা করেছেন, ওনাদের উচিত হচ্ছে ওনাদের কিবলা ঠিক করা, ওনার একটা নির্বাচন দিয়ে চলে যেতে হবে। এবং যত দ্রুত সম্ভব, উনি বড় বড় কথা বলে বেশি দিন ক্ষমতায় থাকতে চাচ্ছেন, তার আগে সংস্কারের ব্যাপারে এই চা বিস্কিট খেয়ে যতটা ঐক্যমত্য হয়েছে, গুড এনাফ। আপনার এর চেয়ে বেশি ঐক্যমত্য লাগবে না। শোনেন, বিএনপি বা যারাই ক্ষমতায় যাবে, সে এগুলোর একটাও বাস্তবায়ন নাও করতে পারে, আপনি কি করবেন তখন? কাজেই তার উপরে আমরা ছেড়ে দেই, মানুষের ভারটা আপনি ওখানে দেন, যাতে তারা দায়িত্বটি বোধ করেন যে একটি সুশাসনের জন্য রাষ্ট্র তারা কিভাবে চালাবেন। কাজেই কিছু মাতবর, কিছু উপদেষ্টা বিভিন্ন দেশ থেকে উড়ে এসে আপনাকে শেখাবে বাংলাদেশের গণতন্ত্র কি করে চলবে। অনেক ধন্যবাদ। মাসুদ কামাল, প্রফেসর ইউনূস এই পর্যায়ে কি করবেন বলে আপনার ধারণা? একটা কথা জানেন কি, ওনাকে না আসলে আমার কাছে কেমন লাগে, যেমন ধরেন উনি শুরুতে একটা কথা বলছিলেন কিন্তু, যে আপনারা প্রাণ ভরে আমাদের সমালোচনা করবেন। আমার কাছে মনে হচ্ছে যে সমালোচনা উনি কেন ইনভাইট করছেন? তার মানে উনি কিছু একটা করলেন, মানুষ সমালোচনা করলো, তো ওইটা শুই না উনি আবার নিজে ভাববেন যে আমার তাহলে এটা করা ঠিক হলো কি হলো না, হয়তো উনি ভালোর দিকে যাবেন, এটাই ছিল উদ্দেশ্য। কিন্তু পরে যতই দিন যেতে লাগলো, আমার কাছে মনে হলো যে উনি এরপরে আরও একটা বাক্য বলেছেন, সেটা উচ্চারণ করেন নাই খালি, যে আপনারা প্রাণ ভরে সমালোচনা করবেন, আমি তার কোনো কিছুই শুনবো না। আমি যদি না শুনি, তাহলে আমি এটা সমালোচনা নিয়ে রেকটিফাই করাতে কোনো প্রশ্ন আসে না। আমি তো শুনবোই না, কে কি বলছে উনি কিছু জানেন না। উনি বলছেন যে কে কি বলে ওগুলো আমার কান পর্যন্ত আইনো না। উনি এটা বলে নিয়ে বসে রয়েছে, বলো ওদের বলতে দাও, বলতে বলতে একসময় ক্লান্ত হয়ে যাবে। সবাই বলতেছে ক্লান্ত হচ্ছেন আপনারা, কিন্তু উনি কিছু শুনবেন না, কারণ উনি ওনার কোনো কিছুতেই চেঞ্জ করেন না। এবং উনি যা ভালো মনে করেন সেটা। আমি কেন ওনাকে একটা কথা বলবো ভাই, যে দেখেন হাসিনা সরকার, হাসিনা ক্ষমতা আসার পর থেকে, আমরা 2-1 দিন পর থেকে উনি মানে পণ করে নামছিলেন যে ডক্টর ইউনূসকে কীভাবে বেজ্জতি করবেন, এবং সেটা উনি রাষ্ট্রযন্ত্র, সরকার সমস্ত কিছু দিয়া প্রয়োগ করে উনি চেষ্টা চালাই গেছেন শেষ দিন পর্যন্ত। হাসিনা এতদিনে যতটুকু ওনাকে বেজ্জতি করতে পারছেন, 1 বছরে ইউনূস সাহেব নিজেই নিজেকে তার চেয়ে বেশি বেজ্জতি করে ফেলেছেন। হাসিনার কথায় কিন্তু দেশের মানুষ ইউনূসের এত সমালোচনা করতো না যেটা এখন করে। এই উপলব্ধি যদি ডক্টর ইউনূসের হইতো, উনি তো কোনোটাই শুনেন না, সে কারণে এটাও শুনবেন না। যদি শুনতেন তাহলে ওনার মধ্যে একটা আত্মপ্রবোধ হতো। ভাই দেখেন, মানুষ যখন বয়স হয় না, মানুষ যখন বয়স হয়, মানুষ তখন কি করে? মানুষ তখন কিন্তু জাগতিক অনেক কিছু থেকে নিজেকে ধীরে ধীরে সরায় নেয়, যে এটা কী করবো আমি। তখন তারা একটা মাদ্রাসা করে, একটা মসজিদ করে, একটা চ্যারিটি কিছু করে, একটা এতিমখানা করে, মানুষের কিছু উপকার করার চেষ্টা করে। সে কিন্তু জাগতিক দিকে আর থাকে না। ওনারও তো বয়স হচ্ছে, উনি তো অমর না, প্রাকৃতিক কারণে উনি অমর না। তো ওনার বয়স তো কম হয় নাই। এখন উনি কি চিন্তা করেন? এখন উনি চিন্তা করেন ওনার কি এবার ট্যাক্স মৌকুব করা যাবে, ওনার কি এবার ইউনিভার্সিটি করা যাবে, ওনার কি এবার আদম ব্যবসার লাইসেন্স নেওয়া যাবে, ওনার কি এবার ট্যাক্স মৌকুব করা যাবে আগামী 29 সাল পর্যন্ত। উনি এইগুলি নিয়ে ব্যস্ত। স্টারলিংকের সঙ্গে চুক্তি করতে হবে গ্রামীণের, উনি এইগুলি নিয়ে ব্যস্ত। তো এই ব্যস্ততাটা তো আসলে স্বাভাবিক মানবিক যে বৈশিষ্ট্য তার সঙ্গে যায় না। উনি মহামানব জাতীয় কিছু একটা হবেন হয়তো বা, আমি জানি না, বাট এটা কিন্তু মিলে না। আমাদের এগুলো তো ওনার কাজ না আসলে। কিন্তু এই অবস্থায় কি একটা দেশ চলতে পারে কিনা? দেশ যেমন চলছে এরকম চলবে, এইরকম কি চলবে? এক জায়গায় তো থেমে এখন মানুষ কি করবে? এখন আপনি যদি আমাকে বলেন পট করে ইদানিং এটা খুব কমন প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে কিন্তু, যেমন আগে কিছু হলে বলতো কি
শেখ হাসিনা তোমরা সমালোচনা করো, তার পরিবর্তে তার বিকল্প কে আছে বলতে বলতো। এখন ওরা বলে যে শেখ হাসিনার পতনের পরে ইউনূসের বিকল্প কে ছিল, কে ছিল? আমি কার নাম বলবো এখন? আমি আশরাফ কাছের নাম বলবো নাকি আমার নাম বলবো? এখন এগুলো জানেন কি, এগুলো মানে ওই যে বলে না যে আপনার মানে বেল্টের নিচে আঘাত করা, যেটা বলে আর কি, ওরকম আঘাত করা যে তোর আটকে দিলাম, যা এখন তুই জবাব দে। তো এটা কথা না, উনি ছিলেন যোগ্য ব্যক্তি, উনি ছিলেন আমাদের সবার লোক, তার যোগ্যতা নিয়ে তো প্রশ্ন নাই না, উনি ছিলেন যোগ্য লোক, কিন্তু উনাকে সবাই চিনছে, ওরা সবাই নির্ভর করতে চাইছে। কিন্তু এত মানুষ যে ওনার উপর নির্ভর করতে চাইছে, এই জিনিসটা উনি উপলব্ধি করেন নাই, এই জিনিসটা উনি কেন বুঝেন না এটা আমাকে। উনি চাইলে পরে ভাই এই দেশের, আমি এখনো তো মনে করি এই দেশের সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় মানুষটা হলো শেখ মুজিবুর রহমান। আমি মনে করি উনি ওনার প্রায় কাছাকাছি পৌঁছে যেতে পারতেন, উনি যে সুযোগটা পেয়েছিলেন, যে এই সুযোগটা দেখে উনি আমি কে এটা যদি ভুলে যেতেন তাইলেই হইতো। উনি পেয়েছেন রাষ্ট্রের দায়িত্ব, উনি আচরণ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রধান হিসেবে। প্রবলেমটা হয়েছে এখানে, উনি ওনার লোকদের নিয়ে আসছেন। এই যে একটু আগে আলোচনা হলো, আশরাফ কাসিরি বলেন একসময় বগুড়া পাওয়ারফুল ছিল, তারপরে আপনার গোপালগঞ্জ পাওয়ারফুল হয়েছে, কি এখন চট্টগ্রাম পাওয়ারফুল হয় নাই? একই তো ঘটনা ঘটতেছে। তাহলে তাদের চেয়ে ওনাকে আমি ভিন্ন ভাববো কিভাবে? গ্রামীণ ব্যাংক পাওয়ারফুল হয় নাই? হয়েছে তো, এরাই তো আছে। তো আলটিমেটলি উনি প্রমাণ করেছেন, যাকে আমি মহামানব বানাতে চেয়েছিলাম, ভাবতে চেয়েছিলাম, উনি প্রমাণ করেছেন উনি যে কোনো মানুষ, উনি যে কোনো মানুষ হয়ে গেছে। সব কিছু কিছু জিনিস তো মানে এখন এই একটা দেশটা তো নিয়ে তো আমরা ছিনিমিনি খেলা চলতে পারে না, কিন্তু এইখান থেকে বেরিয়ে আসার রাস্তা কি? আমাদের একটা বড় ব্যর্থতা হয়েছে নেতৃত্বের ব্যর্থতা। আমরা ডক্টর ইউনূসকে যোগ্য মনে করি, বিশ্বেও উনি সমাদৃত, কিন্তু তাকে আমরা সরকার প্রধান হিসাবে অত্যন্ত পুয়ার পারফর্মার হতে দেখলাম। সেলফ সেন্ট্রিক, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট প্রোন, এবং তার গুটিকয় মানুষের প্রতি তার আনুগত্য অথবা পছন্দ, এবং যারা মোটামুটি পারফরমেন্সের দিক থেকে একেবারে বটমে। আপনি আমাদের হেলথ উপদেষ্টার কথা একবার ভাবেন, উনি কোন ক্যাটাগরিতে হেলথের দায়িত্ব পেয়েছেন, যেটা বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটি সেক্টর। ওনার যদি কমন সেন্স থাকতো, উনি এই সেক্টরকে শুদ্ধিকরণের জন্য একটা লোক নিতে পারতেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে উনি দেখেন শেখ হাসিনা যেভাবে তাকে হেনস্থা করেছেন, আমরা সবাই লক্ষ্য করেছি ওনার কি সুযোগ ছিল। সুযোগ ছিল যে আমি যখন সরকারের দায়িত্ব পেলাম, পুরো ঘটনাটাকে আমি শেখ হাসিনা যেভাবে দেশ শাসন করেছেন তার উল্টোটা করতাম। এখন আপনি যে সমালোচনার কথা বলেন, উনি তো সত্যিই কোনো সমালোচনা নেন না, কানে শোনেন না, কোনো কিছু করেন না। আশরাফ স্যার, আপনি কি দাবা খেলা জানেন? জি, আমি জানি। তো দাবা খেলায় বা চেকমেট হয়ে গেলে পরে কি করতে হয়? অন্য কোনো নতুন করে খেলতে হয়। এখন কি নতুন খেলার সময়? আমাদের এই হতাশা থেকে বেরোতে হলে নতুন করে গুটি সাজানোর ব্যাপার রয়েছে, নতুন করে প্লেয়ার সিলেকশনের ব্যাপার রয়েছে। ইভেন আমি আপনাকে বলি, 11 মাস হয়েছে ওনার উপদেষ্টা পরিষদ, উনি খোল নলচে বদলে ফেলুন, উনি নতুন ব্লাড সঞ্চার করুন। যাদের ময়লা জমেছে পদে, যারা কালো মানে খারাপ প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে গেছেন, তাদেরকে আপনি সরিয়ে দেন। কিন্তু তার আগে আপনার অবজেক্টিভ ঠিক করতে হবে, যেটা আপনি জিজ্ঞেস করেছেন, ওনারা আসলে কি চান। ওনার এখানে নিজেকে আয়নায় দেখতে হবে, দেখে বলতে হবে আমি একটি অন্তর্বর্তী সরকার, আমি একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নিতে চাই। এই কথা যদি উনি দিনে 5 বার করে বলেন, তাহলে আমার ধারণা ওনার কাজে একটা স্থিতি আসবে, একটা ডিরেকশন ঠিক হবে। এখন উনি ওটা বলছেন না, এখন ওনার কানে অনেক কিছু যাচ্ছে। কেউ বলছে 5 বছর, কেউ বলছে যতদিন বেঁচে আছেন, কেউ বলছে এই রাজনৈতিক শক্তিগুলোকে মানুষ পছন্দ করে না। ওনার ক্ষতির কারণ হয়ে গেছে ওনার চারপাশের গুটিকয় মানুষ এবং উনি নিজে। কাজে আমরা সাধারণ মানুষ ওনার প্রতি যে আশা সঞ্চার করেছিল, সেটি একেবারে ধ্বংসস্তূপে নিয়ে গেছেন উনি। তার কার্যক্রম দিয়ে, সিদ্ধান্তহীনতা দিয়ে, ব্যক্তি তোষণ দিয়ে, নিজের ইন্টারেস্টকে সামনে এগিয়ে এনে, এগুলো বাংলাদেশ দেখতে চাইনি। এগুলো দেখতে দেখতেই তো আমরা ত্যক্ত বিরক্ত হয়ে গেছিলাম। অনেক ধন্যবাদ। 1 মিনিট আছে লাস্ট। জি না, আমি মনে করি যে জিনিসটা যে এখন কি হবে, আপনি দেখেন আগামী কয়েকদিন গোপালগঞ্জের উপর কীরকম একটা টর্চার চলবে, নানাভাবে দেখবেন ধরা হবে। আমরা ওই যে পত্রিকায় নিউজ পড়ি না, পুরুষ শূন্য গ্রামের পর গ্রাম হবে, এরকম হবে, হতে থাকবে। তো এটা আলটিমেটলি সারা দুনিয়ার কাছে কি মেসেজ দিবে? সামনে একটা নির্বাচন আছে, তখন এটা কি মেসেজ দেবে?
এই মেসেজটা কিন্তু নির্বাচনের অনুকূলে কোনো মেসেজ না। যে কথা নাকি জামাতের আমির বলছিলেন পাটগ্রামে ঘটনা দেয়া, পাটগ্রামে যা দেখলেন এরপরে কি আর নির্বাচন হয় এই সময়? এখন নির্বাচন করা যায় বলে এখন এটা বলবে। তো এই জিনিসটা কিন্তু প্রত্যাশিত না। আমরা মনে করি এমন কিছু হতে থাকা উচিত না। যেমন আজকে আমরা একটু আগে দেখলাম যে আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুকে উনি স্ট্যাটাস দিয়েছেন যে এইটা ওখানকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ স্পেশাল একটা টিম করা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টা হিসেবে উনিও সেখানে আছেন। তো উনার কামটা কি? স্বরাষ্ট্র উপদেষ্টা কি ক্যাপাবল না? জানি না, হাতে সময় নেই। মাসুদ, অনেক ধন্যবাদ আপনাকে। আশরাফ কায়সার, অনেক ধন্যবাদ। আজকের টকশোটা অবশ্য টকশো মেজাজে হয়নি, অন্য এক মেজাজে হয়েছে। বাংলাদেশের যে বর্তমান যে চেহারা, সেই চেহারারই একটা রিফ্লেকশন।